হ্যালো এভরিওয়ান, আমরা আজকে স্প্রিং বুট ফ্রেমওয়ার্কে কিভাবে ওয়েব সার্ভিস তৈরি করা যায় সেটার শুরুটা নিয়ে দেখব। আমরা সকলেই জানি যে স্প্রিং বুট ফ্রেমওয়ার্ক এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য সবথেকে বেশি জনপ্রিয় একটি ফ্রেমওয়ার্ক। সো spring.io নামের ওয়েবসাইটে গেলে আপনারা স্প্রিং সম্পর্কে অর্থাৎ স্প্রিং বুট সম্পর্কে কারেন্টলি সব থেকে বেশি ইনফরমেশন জানতে পারবেন, কারণ এটাই তাদের অফিসিয়াল ওয়েবসাইট। আর আমাদের এই স্প্রিং বুটে কাজ করার জন্য আমাদের ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট অর্থাৎ আইডিই দরকার হয়, যেটার জন্য সব থেকে বেস্ট দুটো টুল আছে। একটা হচ্ছে ইন্টেলিজের আইডিয়া এবং আরেকটা হলো স্প্রিং এর নিজেরই স্প্রিং টুলস 4। এটাকে অনেক সময় অনেকে স্প্রিং টুল সুইট বলে থাকে। সো এসটিএস আমরা খুব সহজ ভাষায় সবসময় বলে থাকি এসটিএস। আচ্ছা, সো স্প্রিংয়ে একটা প্রজেক্ট শুরু করার সময় আমাদেরকে আসলে কি করতে হবে চলুন দেখে নেওয়া যাক। তো আসলে আমাদের কম্পিউটারে এখানে এসটিএসটা অলরেডি আগে থেকে ইনস্টল করা আছে। এসটিএসে আমরা আসলে আমি একটু দেখাই। এসটিএসে আমরা এখানে ফাইল থেকে নিউয়ে গিয়ে একটা নতুন জাভা প্রজেক্ট শুরু করতে পারি খুব সহজেই। কিন্তু আমরা এভাবে নতুন একটা প্রজেক্ট এখান থেকে শুরু করব না। তাতে করে যেটা হবে আমাদের লার্নিংটা প্রপার হবে না। সো চলুন আমরা যেটা করি একদম স্ক্র্যাচ থেকে একটা স্প্রিং বুট প্রজেক্ট তৈরি করি। সো আমরা একটা আজকে যেটা এই ভিডিওতে দেখতে যাব সেটা হচ্ছে একটা খুবই ছোট রেস্টফুল এপিআই এর একদম প্রথম ধাপটা। একটা পুরো রেস্টফুল এপিআই তো আসলে এখানে একটা ভিডিওতে তৈরি করা সম্ভব না। সো একদম শুরুটা আজকে আমরা দেখাবো। সো আমি আমার প্রজেক্টের ফোল্ডারের নাম দিলাম বুট রেস্টফুল এপিআই। আচ্ছা, এবং এর মধ্যে আমি গেলাম। আমরা এখানে আমাদের প্রজেক্টটা শুরু করব। সো স্প্রিং বুট শুরু করার আগে আসুন আমরা একটু জেনে নিই স্প্রিং বুট সম্পর্কে। জাভা স্প্রিং বুট। সো জাভার এন্টারপ্রাইজ এডিশনে প্রজেক্ট তৈরি করার জন্য প্রথমে আসলে আবিষ্কার হয় স্প্রিং নামের ফ্রেমওয়ার্কটি। কিন্তু এই স্প্রিং ফ্রেমওয়ার্ক আসলে আগে যেটা হতো এটাতে কনফিগারেশন ম্যানেজমেন্টটা অনেকটা মানে কমপ্লেক্স ছিল এবং ম্যানুয়াল ছিল। তো যেই সমস্যাটা পরবর্তীতে এসে এই স্প্রিং বুট লেটেস্ট ভার্সনটা দূর করে। তো আসলে স্প্রিং বুট কি? স্প্রিং বুট আসলে জাভা বেসড একটা ওয়েব ফ্রেমওয়ার্ক, যা অবশ্যই এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য। এটা ওপেন সোর্স ফ্রেমওয়ার্ক এবং যে কোনো ধরনের মাইক্রো সার্ভিস আর্কিটেকচার বেসড প্রজেক্ট তৈরি করার জন্য এটা সব থেকে বেশি উত্তম। আর আমি আগেও যেটা বলেছি, এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য অবশ্যই এটা পারফেক্ট। ওয়ার্ল্ডে বর্তমানে স্প্রিং বুটের মাধ্যমেই সব থেকে বেশি এন্টারপ্রাইজ সলিউশনগুলো তৈরি হচ্ছে। তো কেন আমরা স্প্রিং বুট তৈরি করব? অবশ্যই স্প্রিং বুট অনেক ইজি কম্পেয়ার টু এনি আদার ফ্রেমওয়ার্কস, এবং অবশ্যই স্প্রিং শুধু স্প্রিং যে ফ্রেমওয়ার্কটা সেটা থেকেও এটাতে যথেষ্ট প্রোডাক্টিভিটি ইনক্রিজ হয় এবং এটা ডেভেলপমেন্ট টাইমকে অনেক কমায়। যেটা আমি বলছিলাম যে আগে কনফিগারেশন ম্যানেজমেন্টটা স্প্রিংয়ে অনেক কমপ্লেক্স ছিল, যেটা এখানে লেখা আছে, সেটা আসলে এখন অনেক সহজ করে দিয়েছে স্প্রিং বুট। ডেভেলপমেন্ট টাইমটা কমে যাওয়ার কারণে আসলে, এবং এটা মাইক্রো সার্ভিস আর্কিটেকচার হওয়ার কারণে এটা ইন্ডিপেন্ডেন্সিটা অনেক বেশি, অর্থাৎ একটা মডিউল বা একটা সার্ভিস আরেকটার উপর ডিপেন্ডেন্ট খুব কম। আচ্ছা, সো খুব ইজিলি আসলে প্রজেক্টগুলোকে কুইক স্টার্ট করা যায়। আচ্ছা, এখন কথাটা হচ্ছে স্প্রিং বুট আমরা আসলে ইউজ করব কিভাবে? তো আসলে আমরা যেরকমভাবে দেখেছি যে লারাভেল ফ্রেমওয়ার্কে পিএইচপির কথা যদি বলি বা এসপি ডট নেটে এমভিসিতে যেটা দেখা গেছে যে আমরা টেমপ্লেটিং করে তারপরে সেটার ব্যাকএন্ডের কোডগুলোকে কন্ট্রোলার মডেল সব কিছু দিয়ে তৈরি করছি একটা অ্যাপ্লিকেশন হিসেবেই। আসলে স্প্রিং বুট সেভাবে কাজ করে না। আপনার ফ্রন্টে এইচটিএমএল সিএসএস কোনো জেএস লাইব্রেরি বা ফ্রেমওয়ার্ক থাকতে পারে, অ্যাঙ্গুলার জেএস, রিয়্যাক্ট বা jQuery, যে কোনো কিছু, যেটা আসলে এপিআই এর মাধ্যমে আপনার সমস্ত ডেটাগুলোকে নিয়ে ফ্রন্টে আপনার আউটপুটগুলোকে দেখাবে। আর এই যে এপিআই থেকে আপনি ডেটাগুলো পাবেন সেটা আসলে তৈরি করে দেবে এই স্প্রিং বুট।
সো আলটিমেটলি স্প্রিং বুটকে আমরা কিন্তু কখনো কমপ্লিট অ্যাপ্লিকেশন উইথ টেমপ্লেটিং এর জন্য ব্যবহার করি না। যদিও স্প্রিং বুটের মধ্যে থিম লিফ নামের এক ধরনের টেমপ্লেট ইঞ্জিন আছে, যেটা দিয়েও আমরা অন্যান্য ফ্রেমওয়ার্কের মতো সুন্দরভাবে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুটোকেই এটার উপর ডিপ্লয় করতে পারি, বাট দ্যাট ইজ নট এ এন্টারপ্রাইজ প্র্যাকটিস। এবার আমরা একটু চলে আসি মাইক্রো সার্ভিস আর্কিটেকচারে। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম মাইক্রো সার্ভিস আর্কিটেকচার নিয়ে আমরা একটু কথা বলছিলাম। তো এটাকে আসলে এই ধাপে এসে বিস্তারিত ব্যাখ্যা করাটা একটু টাফ, বাট স্টিল খুব সহজ ভাষায় আমি এটাকে বোঝানোর চেষ্টা করছি। আপনারা দেখবেন এখানে ভিডিওতে অ্যাকাউন্ট সার্ভিসেস নামে একটা মডিউল রয়েছে, ইনভেন্টরি সার্ভিস রয়েছে এবং শিপিং সার্ভিস নামে একটা মডিউল রয়েছে। এই প্রত্যেকটা মডিউলের পেছনে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল ডেটাবেস রয়েছে। অ্যাকাউন্ট সার্ভিসের জন্য অ্যাকাউন্ট ডেটাবেস, ইনভেন্টরি সার্ভিসের জন্য ইনভেন্টরি ডেটাবেস, শিপিং সার্ভিসের জন্য শিপিং ডেটাবেস। এখন এই মডিউল তিনটা আসলে যখন ইন্টারঅ্যাক্ট করছে, কোনো ফ্রন্ট এন্ডে কোনো একজন ইউজার যখন ব্রাউজার থেকে দেখছে, সে তো আসলে সবগুলো মডিউল নিয়ে সফটওয়্যারে কাজ করছে, তাই না? সো এই মডিউলগুলো তখন কিন্তু প্রত্যেকটা একটা আরেকটার সাথে ইন্টারঅ্যাক্ট করছে এই স্টোর ফ্রন্ট ওয়েব অ্যাপের মাধ্যমে। অর্থাৎ স্টোর ফ্রন্ট ওয়েব অ্যাপ আরেকটা সার্ভিস বা অ্যাপ্লিকেশন, মাইক্রো অ্যাপ্লিকেশন বলতে পারেন, যেটা আসলে কি করছে, এই সবগুলো সার্ভিসকে একসাথে ইন্টিগ্রেট করেছে এবং সেটা করেছে তারা রেস্টফুল এপিআই এর মাধ্যমে। একইভাবে আমি যদি মোবাইল অ্যাপ্লিকেশনের কথা বলি, মোবাইল অ্যাপে আমি যখন ভিজিট করব এই অ্যাপ্লিকেশনটাকে, তো ও আসলে এই অ্যাকাউন্ট সার্ভিস, ইনভেন্টরি সার্ভিস, শিপিং সার্ভিস সবগুলোকে একসাথে কোনো একটা সোর্স থেকে নেবে না, সবগুলোর সার্ভিস আলাদা, ডেটাবেসও আলাদা। সো ও এপিআই গেটওয়ের মাধ্যমে সবগুলোকে কানেক্ট করে তারপরে এপিআই গেটওয়ে থেকে আসলে মোবাইল অ্যাপ্লিকেশনটা সমস্ত কিছু পাবে। তো খুব সহজ ভাষায় এটাই আসলে মাইক্রো সার্ভিস আর্কিটেকচার। এটা সুবিধা হচ্ছে, দেখেন, আমার যদি সামহাউ ইনভেন্টরি সার্ভিসটা ডাউন থাকে, তাহলেও কিন্তু আমার অ্যাকাউন্ট সার্ভিস বা ইভেন অ্যাকাউন্ট সার্ভিসের ডেটাবেস কোনোটাই ইম্প্যাক্টেড হচ্ছে না। সো প্রত্যেকটা সার্ভিস আসলে এখানে ইন্ডিপেন্ডেন্ট। এটা থাকার সব থেকে সুবিধাটা আমরা কিছুদিন আগে প্র্যাকটিক্যালি দেখেছি যে ফেসবুকের কিছু কিছু স্পেসিফিক পেজ ডাউন ছিল, যেগুলোতে আমরা অ্যাক্সেস করতে পারছিলাম না। আসলে ওই স্পেসিফিক পেজের বিহাইন্ডে যেসব সার্ভিসেসগুলো ছিল সেগুলো ডাউন ছিল। সো যার কারণে আমরা আসলে ওই পেজগুলো ভিজিট করতে পারছিলাম না, বাট অন্যান্য ফিচার, অন্যান্য সার্ভিসেসগুলো কিন্তু সব আপ ছিল। তো এই মাইক্রো সার্ভিস আর্কিটেকচার ব্যবহার করার বিশেষত্ব মূলত এটাই। সো আমি অলরেডি আসলে বলে ফেলেছি, এটা অবশ্যই খুবই স্ক্যালেবল এবং খুবই ইজিলি ডিপ্লয়েবল, লেস ডিপেন্ডেন্ট এবং মিনিমাম কনফিগারেশন দরকার হয়, প্রোডাকশন টাইম অনেক কম দরকার হয়। সো এই সমস্ত কারণেই আসলে মাইক্রো সার্ভিস আর্কিটেকচারটা খুবই জনপ্রিয়। আচ্ছা, এবার আমরা আসলে স্প্রিং বুটে চলে এসেছি। তো স্প্রিং বুট আর্কিটেকচারটা তৈরি করার আগে আমি একটু কাঠামোটাকে দেখিয়ে নিয়ে যেতে চাই। এখানে একটা স্যাম্পল প্রজেক্টের স্ট্রাকচারটা দেখানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে সোর্স নামের একটা ফোল্ডার রয়েছে, এসআরসি। এই সোর্স ফোল্ডারটাই আসলে আপনার এন্টায়ার প্রজেক্টের মাদার ফোল্ডার। তো তার ভিতরে থাকে হচ্ছে মেইন, এটা আসলে প্রজেক্টের মেইন ফোল্ডার। এই মেইন ফোল্ডারের প্যারালালে আরেকটা ফোল্ডার এখানে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন টেস্ট। এই ব্যাপারটা কি, আসলে মেইনটা হচ্ছে মেইন প্রজেক্ট, টেস্টটা হচ্ছে টেস্ট প্রজেক্ট। আমরা যখন বিভিন্ন পারপাজে প্রজেক্টটাকে টেস্ট করি তখন এই টেস্ট ফোল্ডারটা কাজে লাগে। মেইনের আন্ডারে আছে হচ্ছে জাভা এবং তার আন্ডারে আছে কম এবং তার আন্ডারে আছে স্প্রিং এবং বুট। এই জাভাটা মূলত আসলে আমাদের মেইন সেই জাভা প্রজেক্টটা, এবং এই জাভা প্রজেক্টের ভিতরে কম, স্প্রিং বুট, এই তিনটা আসলে এই তিনটাকে বলা হয় প্যাকেজ। এই জাভা নামটা, এই শুধু জাভাটাকে বলা হচ্ছে প্যাকেজ প্রিফিক্স, প্যাকেজ প্রিফিক্স। কমটাকে বলা হচ্ছে প্যাকেজ মিডল, আর এটা হচ্ছে আসলে প্যাকেজ সাফিক্স। এই ব্যাপারটা কি, আমরা যখন একটা প্রজেক্টের গ্রুপ আইডি তৈরি করি বা একটা আর্টিফ্যাক্ট আইডি তৈরি করি, তখন আমরা দেখব যে আমরা এই প্যাকেজের নামটা ওই কনফিগারেশন ফাইলের মধ্যে ব্যবহার করছি, যেটা java.com.spring এভাবে নামে। অর্থাৎ তিনটা ফোল্ডারের নামকে ডট 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 দিয়ে আমরা বানাচ্ছি। তো এটা আসলে আমরা এখন বুঝবো না, একটু যখন আমরা রিয়েল প্রজেক্টে যাব তখন গিয়ে বুঝতে পারবো যে এই প্যাকেজ বা এই ফোল্ডার, আসলে প্যাকেজ আর ফোল্ডার আসলে একই কনসেপ্ট, দুটো আলাদা কিছু না।
এটা কিভাবে কাজ করছে আমরা প্রজেক্টে গিয়ে বুঝবো। তো মূলত আমাদের বুটের স্প্রিং এর যে বুটটা, সেই বুট প্রজেক্টটা তাহলে কতটুকু মানে কোথা থেকে শুরু হচ্ছে, এই বুট ফোল্ডার থেকে, ঠিক আছে। সো আমরা আসলে নামকরণটা সহজে করেছি সো দ্যাট সবার বুঝতে সুবিধা হয়। কম স্প্রিং বুট, এটা হচ্ছে আমার মেইন প্যাকেজ ডিরেক্টরি গুলো। সো বুটের আন্ডারে আমার কিন্তু দেখেন কি কি আছে, কন্ট্রোলার, মডেল, রিপোজিটরি, সার্ভিসেস, ঠিক আছে। সো আমরা সাধারণত অন্যান্য প্রজেক্টগুলোর ক্ষেত্রে যেটা দেখেছি যে হয়তো অন্যান্য ফ্রেমওয়ার্কগুলোতে, অন্যান্য ল্যাঙ্গুয়েজগুলোতে মডেল, ভিউ, কন্ট্রোলার রয়েছে। এখানে একটু অন্যরকম। এখানে কন্ট্রোলার রয়েছে, এখানে মডেল রয়েছে, মডেলের মধ্যে ডিটিও রয়েছে এবং এনটিটি রয়েছে। এই এনটিটি এবং ডিটিও আমরা পরে গিয়ে বুঝবো। ডিটিওটা আসলে ডেটা ট্রান্সফার অবজেক্ট, আর এনটিটিটা আসলে আমরা এখন আলোচনা করছি না। আর আরো পাশাপাশি রয়েছে রিপোজিটরি এবং সার্ভিসেসের ফোল্ডার। সো এই সার্ভিস সম্পর্কে একটু বলে রাখি। কন্ট্রোলার আসলে আমরা জানি যে বিজনেস লজিক গুলো ক্যারি করে। সো যখন ভিউ থেকে, অর্থাৎ ওয়েব ইউআরএল থেকে কেউ একজন কোনো একটা রাউটকে রিকোয়েস্ট করছে, তখন এই কন্ট্রোলারে আসছে। সো কন্ট্রোলারে আসলে সরাসরি আসে না, কন্ট্রোলারের সাথে সার্ভিসটাও এখানে কানেক্টেড থাকে। কিভাবে থাকে এটা আমরা পরে গিয়ে বুঝবো, ঠিক আছে। আর একটা ইম্পর্টেন্ট ফাইল এখানে আছে, অ্যাপ্লিকেশন লোডার, যেটা আসলে এই যে কোনো কন্ট্রোলার লোড হওয়ার আগে লোড হয়। অর্থাৎ যখনই একজন ইউজার কোনো একটা পেজকে বা কোনো একটা রাউটকে রিকোয়েস্ট করছে, সে আসলে অ্যাপ্লিকেশন লোডারের থ্রুতেই তারপরে কন্ট্রোলারের কাছে রিকোয়েস্টগুলোকে পাঠাতে পারে। হ্যাঁ, সো এই লোডারটা আসলে মূলত অ্যাপ্লিকেশন কন্ট্রোলারগুলোকে লোড করতেই সাহায্য করে। এটা আমরা পরে গিয়ে বুঝবো আরো বেটার। আর পমটা আসলে মূলত হচ্ছে আমাদের প্যাকেজ কন্ট্রোলারের মতো। আমরা যেসব প্যাকেজগুলোকে আমাদের এই প্রজেক্টের সাথে ইন্টিগ্রেট করছি, সেগুলো সবই আসলে এখানে ম্যানেজড হয়। সো এটা আসলে একটা প্যাকেজ কনফিগারেশন ফাইল মতো বলা যেতে পারে, ঠিক আছে। আচ্ছা, ডিপেন্ডেন্সি ইনজেকশন আসলে অনেক পরের একটা ব্যাপার, বাট স্টিল আমি এখানে একটু খুব নন টেকনিক্যালি জিনিসটাকে এখানে বোঝানোর চেষ্টা করব, কারণ এটা অনেক সময় একটা কোয়েশ্চেন থেকে যায়। আমার অন্যান্য ভিডিওগুলোতে এটার ব্যাখ্যা থাকবে, আমি স্টিল একটু বলি সহজ ভাষায়। দেখুন, এখানে আপনারা এই যে একটু আগে আমরা বলছিলাম যে কন্ট্রোলার রয়েছে, এবং কন্ট্রোলারের আন্ডারে আসলে যা থাকে সবই তো ক্লাস, তাই না। সো ধরুন এখানে একটা এক্স ক্লাস আছে, যে ক্লাসটার এই ক্লাস নামের কোনো আরেকটা ক্লাসের উপর ডিপেন্ডেন্সি আছে। তো এরকম এবিসি আরো অনেক ক্লাসের উপরে এই এক্স ক্লাসটার ডিপেন্ডেন্সি থাকতে পারে। এখন কথাটা হচ্ছে যে এই যে যত ক্লাস, এই ক্লাসগুলোর আসলে এক একটা বিন তৈরি হয়। হ্যাঁ, সো এই বিনগুলো থাকে সবই কিন্তু বিন কন্টেইনারের মধ্যে। তো বিন কন্টেইনারের মধ্যে আমি ধরে নিচ্ছি ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, এরকম ভাবে অনেকগুলো ক্লাসের, যেসব ক্লাসগুলো আমরা ফ্রিকোয়েন্টলি ব্যবহার করছি, সেগুলোর এক একটা বিন তৈরি হয়ে আছে। সো এই বিন কন্টেইনারটা কিন্তু আসলে কিভাবে আমরা ব্যবহার করতে পারি, এই বিন কন্টেইনারের কোনো একটা ক্লাসকে আমার যদি কখনো দরকার হয়, তখন কিন্তু এই আমার এই ক্লাসটা কি করবে, অ্যাপ্লিকেশন কনটেক্সটকে রিকোয়েস্ট করবে। আর এই অ্যাপ্লিকেশন কনটেক্সট আসলে কি, এটা আসলে একটা এমন ধরনের ফাইল বা স্ক্রিপ্ট, মানে যে ফাইলই আমরা বলি, যা কিনা আসলে কি করে, যা আসলে এই কনফিগারেশন গুলোকে, আমার স্প্রিং যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টের কনফিগারেশন গুলোকে ক্যারি করে। তো বেসিক্যালি কি হচ্ছে, আমার এক্স একটা ক্লাস, তার এ নামের একটা ক্লাসের সাহায্য দরকার। সো এক্স ক্লাস কি করবে, অ্যাপ্লিকেশন কনটেক্সটকে রিকোয়েস্ট করবে, যে কিনা কনফিগারেশন গুলো রাখে। সো অ্যাপ্লিকেশন কনটেক্সট কি করবে, বিন কন্টেইনারের আন্ডারে থাকা যত বিন গুলো রয়েছে ক্লাসের, সেখানে যে ক্লাসটাকে আমি রিকোয়েস্ট করছি তাকে পুল করবে, এবং করে এই অ্যাপ্লিকেশন কনটেক্সট আসলে কি করবে, এই ক্লাস এ কে পুশ করে দেবে এখানে। সো কন্ট্রোলারের এখানে, কারণ আমার এখানে রিকোয়ার্ড এই এ ক্লাসটা, তাই তো। তো এই যে পুশ করে দিচ্ছে, এই যে পুশ করাটাকেই আসলে আমরা ইনজেকশন বোঝাচ্ছি। আর এই যে এক্স ক্লাস এই ক্লাসের উপর ডিপেন্ড করছে, এটাকে আমরা ডিপেন্ডেন্সি বোঝাচ্ছি। তো এই হলো মোটামুটি ফ্যাক্টরটা। আর আসলে বিন কন্টেইনারকে অনেকে বিন ফ্যাক্টরিও বলে থাকে। তো যাই হোক, এইটা আসলে এভাবে ভিজুয়ালি বোঝাটা একটু টাফ, আমরা প্র্যাকটিক্যালি পরে গিয়ে আরো বিস্তারিত বুঝতে পারবো। আমরা সরাসরি একটু প্রজেক্টে চলে যাই, সেটাই মনে হয় বেটার, ঠিক আছে। ওকে, সো আমরা প্রথমে কি করব, আমরা কিন্তু আছি এখন বুট রেস্টফুল এপিআই নামের একটা ফোল্ডারের মধ্যে। আমরা এর মধ্যে প্রথমে
এসআরসি নামের একটা ফোল্ডার তৈরি করব, আমাদের সোর্স ফোল্ডার। এই সোর্স ফোল্ডারের মধ্যে কি থাকবে? আমাদের সোর্স ফোল্ডারের মধ্যে থাকবে একটা মেইন ফোল্ডার, আর আরো থাকবে একটা টেস্ট ফোল্ডার। টেস্ট ফোল্ডারটা কেন দরকার? কারণটা হচ্ছে এটার মধ্যে হয়তো আমরা টেস্ট করতে পারি, পরবর্তীতে অবশ্যই প্রজেক্ট টেস্ট করার দরকার হয়। তো মেইনের মধ্যে অবশ্যই আমাদের জাভাটা থাকবে, জাভা ফোল্ডার, যার মধ্যে আসলে প্রজেক্টটা থাকে। এইবার আমাদের সেই প্যাকেজ ফোল্ডারের নামগুলো থাকবে। সাধারণত 2টা বা 3টা ফোল্ডার দিয়ে আমরা এটা করি। সো প্রথমে কম, এই কম এখানে থাকতে পারে, কম থাকতে পারে, নেট থাকতে পারে, ওআরজি থাকতে পারে। সাধারণত আমরা এটা ডোমেইন স্পেসিফিক নেমিং করে থাকি, লাইক হয়তো আমার বিজনেসের ডোমেইনটার নামই কম দিয়ে শুরু, সো আমি কম দিলাম। তো তারপরে আমি আমার এই প্রজেক্টের নাম দিলাম, হয়তো আমার সাইটের নামই হচ্ছে স্প্রিং, সো দিলাম। তারপরে হচ্ছে আমার হয়তো একটা সাবডোমেইন বা আমার প্রজেক্টের নাম হচ্ছে বুট, ঠিক আছে? সো আমার কি ঘটনা হলো, এসআরসি আমার সোর্স ফোল্ডার, মেইন হচ্ছে আমার মেইন প্রজেক্ট ফোল্ডার, জাভা হচ্ছে আমার সেই জাভা প্রজেক্টটা যার মধ্যে থাকবে, কম স্প্রিং বুট, এই কম হচ্ছে আমার অর্গানাইজেশন নেম, স্প্রিং হচ্ছে আমার ডোমেইন নেম, মানে সরি কম হচ্ছে আমার অর্গানাইজেশন এক্সটেনশন, আমার স্প্রিং হচ্ছে আমার অর্গানাইজেশন নেম ধরে নিচ্ছি, আর বুট হচ্ছে আমার প্রজেক্ট নেম। আমরা আসলে এভাবে সাজিয়েছি, নট নেসেসারিলি এভাবেই করতে হবে। আমরা দুটো ফাইল ফোল্ডার দিয়েও, মানে দুটো প্যাকেজ দিয়েও আসলে জিনিসটাকে করতে পারি। এখন এই বুটের আন্ডারে আমরা ফোল্ডারগুলো তৈরি করব। প্রথমে তৈরি করি কন্ট্রোলার নামের একটা ফোল্ডার, যার মধ্যে আমরা জানি কন্ট্রোলারের যত ক্লাসগুলো থাকে। আমরা অবশ্যই জানি মডেল ভিউ কন্ট্রোলারে আসলে এমভিসি কাকে বলে। কন্ট্রোলার কি করে? কন্ট্রোলার আমাদের বিজনেস লজিকগুলো ক্যারি করে। মডেল কি করে? আমাদের ডেটাবেস অ্যান্ড ডেটাবেস আর্কিটেকচার নিয়ে সমস্ত কিছু নিয়ে হ্যান্ডেল করে। আর ভিউটা কি করে? আসলে আমাদের ডিজাইন পার্টটা নিয়ে, ডিজাইনে ইন্টারঅ্যাক্টিভিটি ব্যাপারগুলো নিয়ে কাজ করে, ঠিক আছে? সো আসলে এমভিসি সবকিছু মিলিয়ে আসলে আমাদের একটা প্রজেক্ট তৈরি হয়। তো যাই হোক, এখানে আমাদের ভিউটা আসলে একটু অন্যভাবে কাজ করে, যেহেতু আমরা একটা মাইক্রো সার্ভিস আর্কিটেকচার তৈরি করছি, আমরা আসলে রেস্টফুল এপিআই দেবো, আমাদের আসলে প্র্যাকটিক্যাল কোনো ডিজাইন আমরা দিচ্ছি না এখানে। তো কন্ট্রোলার তৈরি করলাম, মডেল তৈরি করলাম, রিপোজিটরি নামের একটা ফোল্ডার তৈরি করলাম, তারপরে সার্ভিস নামে একটা তৈরি করলাম ফোল্ডার। ফাইন। এবার 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 যেটা হলো, আমরা একটু ব্যাকে চলে যাব। এই যে জাভা যেখানে আছে, এই এই জাভা ফোল্ডার বরাবরই আমরা এখানে আরেকটা ফোল্ডার তৈরি করব, সেটা হচ্ছে রিসোর্সেস। রিসোর্সেস এর আন্ডারে আমরা যেটা তৈরি করব, এখানে একটা কনফিগারেশন ফাইল তৈরি করব। সো রিসোর্সেস বলতে আসলে কি বোঝায়? আমার এই প্রজেক্ট চালানোর জন্য বিভিন্ন ধরনের কনফিগারেশন থাকতে পারে, আমার ক্রেডেনশিয়াল, ডেটাবেজের আমার বিভিন্ন রকম ক্রেডেনশিয়াল প্যারামিটারস। সো এই ইনফরমেশনগুলো আমরা এখানে অ্যাপ্লিকেশন প্রপার্টিজ হিসেবে রাখবো। ওকে, এবার আমরা একটু আমাদের জাভা প্রজেক্টে চলে যাই। সো মোটামুটি আমরা দেখেন স্ট্রাকচারটাকে কিন্তু দাঁড় করিয়ে ফেলেছি। হ্যাঁ, আসলে এই পুরো স্ট্রাকচারটা একবারেই তৈরি করা দরকার হয় না, আমরা পরেও তৈরি করতে পারি আস্তে আস্তে, বাট একবারই তৈরি করে নিলে যেটা সুবিধা হয়, দেখুন আমরা মডেলের মধ্যে ডিটিও এবং এনটিটি থাকে, সেটাও তৈরি করে নিলাম। একবারে তৈরি করে নিলে যেটা সুবিধা হয়, স্ট্রাকচারটা একবার দাঁড়িয়ে গেলে বারবার স্ট্রাকচার তৈরি করার জন্য আমাকে যেতে হয় না, ঠিক আছে? সো এবং ম্যানুয়ালি এটা তৈরি করার সুবিধা হলো আমাদের মনেও থাকে ভালো। ওকে, সো এবার আমরা যেটা করব, আমাদের মেইনলি এখন যেটা সব থেকে ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে আমাদের একটা কনফিগারেশন ফাইল তৈরি করতে হবে। সো আমরা একদম মাদার ফোল্ডারে চলে গেছি, আমাদের প্রজেক্টের যে ফোল্ডার, এখানে আসার পর আমরা একটা ফোল্ডার না, সরি, আমরা একটা ফাইল তৈরি করব, সেটার নাম হচ্ছে pom.xml। এই pom.xml আসলে আমাদের কনফিগারেশন ক্যারি করবে, ঠিক আছে? সো চলুন এখন এখানে কনফিগারেশনটা আমি পাবো কোথা থেকে সেটা একটু গিয়ে দেখি। আমরা এই স্প্রিং এর যে ওয়েবসাইট আছে, সেখানে গাইডসে যাওয়ার পর, লার্ন থেকে গাইডসে যাওয়ার পর, বিল্ডিং অ্যান অ্যাপ্লিকেশন উইথ স্প্রিং বুট, এই পেজে যাওয়ার পর আমরা এখানেই একটু নিচের দিকে গেলে একটা স্যাম্পল পম এক্সএমএল ফাইলকে দেখতে পাবো। আমরা এটাকেই কপি করি, আমরা এটাকে পেস্ট করি এখানে। ওকে,
সো আমরা পেস্ট করে ফেলেছি, এখন আমাদেরকে এটাকে এডিট করতে হবে। সো আসুন আমরা প্রথমে একটু দেখি আসলে এখানে জিনিসগুলো কি আছে। একটু খেয়াল করি, দেখুন প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটা প্যারেন্ট ট্যাগ রয়েছে। সো প্যারেন্টের মধ্যে এখানে দেখা যাচ্ছে যে আমরা স্প্রিং বুট ফ্রেমওয়ার্কটাকে আসলে এখানে ইউজ করছি। অর্থাৎ এই কথাটার মানে হচ্ছে যে আমরা স্প্রিং বুটটাকে ডাউনলোড করে, যেটা 2.2.2 ভার্সন, ওটাকে আমরা নিয়ে এসে ওটার উপরে আমরা বাকি পুরো প্রজেক্টটা তৈরি করব, তাই তো? তারপরে একটা গ্রুপ আইডি ইউজ করতে এখানে বলা হয়েছে। সো এই গ্রুপ আইডিটা আসলে কি হবে? এই গ্রুপ আইডিটা আসলে কিছুই না, আপনার যে প্যাকেজ ডিরেক্টরি ছিল সেটাই। একটু চলে যাই আমরা প্রজেক্টে, দেখেন কম স্প্রিং বুট, একটু খেয়াল করেন, দেখেন জাভার আন্ডারে কম স্প্রিং বুট, এই তিনটেই কিন্তু আপনার প্যাকেজ ফোল্ডার ছিল, তাই তো? তার আন্ডারে কিন্তু আপনার প্রজেক্টটা। সো এই যে এই তিনটা ফোল্ডারের নামকে আমি এখানে এভাবে লিখে দিতে পারি, কম স্প্রিং বুট। ঠিক আছে, তারপরে আর্টিফ্যাক্ট আইডি, আপনার এই প্রজেক্টের একটা ইউনিক আইডি। সো আমি হয়তো দিয়ে দিলাম আমাদের যে প্রজেক্টের নামটা ছিল, ফোল্ডারের নামটা বুট রেস্টফুল এপিআই। ওকে, তারপরে ভার্সন, এই ভার্সনটা আসলে আপনার প্রজেক্টের ভার্সন, আপনি কততম ভার্সনের প্রজেক্টটা রিলিজ করছেন। সো 0.0.1 ভার্সন এখনো তৈরি হচ্ছে, নতুন একটা ফ্রেশ প্রজেক্ট। সো আমি 0.0.1ই রাখলাম। আর একটা নেম আপনি যে কোনো নাম দিতে পারেন, যে কোনো ডিসক্রিপশন দিতে পারেন, এটা খুব একটা ভ্যালু অ্যাড করে না। স্প্রিং, আচ্ছা, এরপরে আমরা জাভা ভার্সন কত ইউজ করছি সেটাকে এখানে দেখানো হয়েছে, এবং তারপরে দেখেন দুইটা ডিপেন্ডেন্সি ইউজ করা হয়েছে। ডিপেন্ডেন্সি বলতে কি বোঝায়? এইখানে এই ডিপেন্ডেন্সিটা হচ্ছে আসলে আমার এই প্রজেক্ট চলতে কোন কোন ডিপেন্ডেন্ট প্যাকেজেস আমাকে ইউজ করতে হচ্ছে। সো মেইনলি আমাকে ডিপেন্ডেন্সি, প্রথম ডিপেন্ডেন্সি হচ্ছে স্প্রিং বুট স্টার্টার ওয়েব, যেটা আসলে আর কিছুই না, আমার একটা স্প্রিং বুটে ওয়েব প্রজেক্ট তৈরি করার জন্য যে প্যাকেজটা দরকার হয় সেটা। তারপরে যেটা দরকার হচ্ছে স্প্রিং বুট স্টার্টার টেস্ট। এই টেস্টটা এই কারণে দরকার হয়, আমাদের প্রজেক্ট যদি টেস্ট করার দরকার হয় তখন এই প্যাকেজটা কাজে লাগবে। আর সেটার সাথে দরকার হচ্ছে কি, যে ইউনিট। আমরা জানি যে জাভার যে কোনো প্রজেক্টকে টেস্ট করার জন্য যে ইউনিটটা খুব দরকার হয়। ঠিক আছে, আচ্ছা। সো এর পাশাপাশি দেখেন নিচে প্লাগইন একটা ইউজ করা হয়েছে, প্লাগইনে ম্যাভেন ইউজ করা হয়েছে। ঠিক আছে, সো এই এটা আসলে প্যাকেজ কন্ট্রোলার, এটা আসলে কিছুই না, আমাদের আমরা যখন অ্যান্ড্রয়েডে প্রজেক্ট করি তখন আমরা এখানে প্লাগইন হিসেবে গ্র্যাডল ইউজ করি, এবং আমরা যখন আসলে স্প্রিং বুট ওয়েবে ইন্টারফেসে কাজ করছি তখন আসলে আমরা ম্যাভেনটাকে ইউজ করি। এটা আস্তে আস্তে আমরা আরো সামনে গিয়ে বুঝতে পারবো। ঠিক আছে, ওকে, আমরা একটু প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড শিখছি, সো দ্যাট একটু ছোট ছোট প্রজেক্ট করতে করতে বিভিন্ন সময় যখন জানা দরকার হবে যেটা, তখন সেটা আমরা জেনে নেব। এভাবে আমরা এগোচ্ছি, কারণ খুঁটিনাটি যদি খুব বিস্তারিত একবারে এক্সপ্লেন করি আমরা, তো দেখা যাবে তখন আসলে এত বেশি থিওরি আমরা বলছি, তার মধ্যে আসলে সবকিছু আমরা হারিয়ে ফেলবো। সো একটু প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড শেখাটা আসলে বেটার। ঠিক আছে, ওকে, সো আমরা আমাদের কনফিগারেশন ফাইলকে কিন্তু তৈরি করে ফেলেছি। Configuration file যেহেতু এখন ready, now we can load this project on our STS. So আমাদের কাজটা হবে এখানে জাস্ট আমাদের প্রজেক্টটাকে ইম্পোর্ট করা। আমরা ফাইলে যাব, আমরা ইম্পোর্টে যাব, এবং আমরা এখান থেকে চুজ করব যে কোন ধরনের প্রজেক্ট টাইপটা আমরা সিলেক্ট করছি। সো অফকোর্স ম্যাভেন প্রজেক্টটা আমরা ইউজ করব, এবং তারপরে এক্সিস্টিং ম্যাভেন প্রজেক্ট আমরা সিলেক্ট করব। আমরা নেক্সটে যাব, এখান থেকে ডিরেক্টরিটাকে চিনিয়ে দেব। সো আমরা এখানে যাওয়ার পর আমরা এখানে গিয়ে আমাদের যে প্রজেক্টটা ছিল বুট রেস্টফুল এপিআই, এই ফোল্ডারটাকে, আমাদের যে মাদার ফোল্ডার থাকবে প্রজেক্টের, সেটাকে শুধুমাত্র চিনিয়ে দেব। এটা চিনিয়ে দেওয়ার সাথে সাথে দেখেন সে কিন্তু, অর্থাৎ এসটিএস কিন্তু পম এক্সএমএলটাকে চিনিয়ে দিচ্ছে। এটার মানে হচ্ছে আপনার প্রজেক্টটা ওকে আছে, আপনার প্রজেক্টটা কনফিগারেশন ফাইলকে ঠিক মতো পাচ্ছে, সো আপনার প্রজেক্টটা হোপফুলি চলবে। আমরা এবার একটু এটাকে রান করি। সো দেখেন এখানে একটু খেয়াল করবেন, পাশে এখন কোনো বুট লেখা নেই, এপাশে ইম্পোর্টিং ম্যাভেন প্রজেক্ট লোড হচ্ছে, দেখেন 98%। তার মানে ম্যাভেন আসলে কি করছে, এই প্যাকেজ কন্ট্রোলার ও আসলে যা যা নেসেসারি প্যাকেজেস লাইব্রেরিজ সবকিছু কিন্তু লোড করে নিচ্ছে। দেখেন এরপর এর পাশে কিন্তু অটোমেটিক বুট চলে এসছে লেখা। বুটের মানে হচ্ছে যে এটা একটা বুট প্রজেক্ট, এবং স্প্রিং বুট হিসেবে এটা চলার জন্য এখন মোটামুটি রেডি হয়ে গেছে। সো আসেন এবার এটাকে আমরা একটু ওপেন করি। দেখেন আমরা কিন্তু ডিরেক্টরিগুলোকে
দেখতে পাচ্ছি এবং সবকিছুকে এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে, রাইট? একটা জিনিস একটু এখানে বলে রাখি, এই যে 3 ডট ভিউ মেনুতে এখানে যাওয়ার পর প্যাকেজ প্রেজেন্টেশনে আপনারা ফ্ল্যাট না, সবসময় হায়ারার্কিক্যাল এটাকে সিলেক্ট করে রাখবেন, তাহলেই আপনারা এই ধরনের লিস্টিং দেখতে পারবেন। আদারওয়াইজ আপনারা এটাকে ফোল্ডার হিসেবে দেখতে পারবেন, যেভাবে আসলে স্প্রিং বুট প্রজেক্টকে ভিজুয়ালাইজ করা যায় না। সো ম্যাভেনে প্রজেক্টকে দেখতে গেলে এই হায়ারার্কিক্যাল ভাবে আপনাকে এটা দেখতে হয়। তো আসেন এবার আমরা আমাদের প্রজেক্টের কাজ শুরু করি, ঠিক আছে? সো এখন আমাদের সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে যে আমাদের স্প্রিং বুট ফোল্ডারের ভিতরে আমাদেরকে কন্ট্রোলার তৈরি করতে হবে, তাই তো? তো কন্ট্রোলারই তো আসলে আমাদের সমস্ত রিকোয়েস্টগুলোকে ধরবে, তাই না? যেহেতু আমাদের এখানে আসলে ভিউয়ের বা ডিজাইনের কোনো ব্যাপার নেই, আমরা আসলে একটা রেস্টফুল এপিআই তৈরি করার কাজ করতে যাচ্ছি। সো আমার কন্ট্রোলার দিয়ে শুরু করতে হবে, কিন্তু আমি আসলে শুরুতেই কন্ট্রোলার বানাতে পারবো না। কন্ট্রোলারকে লোড করার জন্য আমার আরেকটা ক্লাস দরকার হবে, যেটা আসলে এই বুট ফোল্ডারের মধ্যে থাকবে। আমি আরেকটু গিয়ে দেখাই আমাদের, বাই দ্য ওয়ে দেখেন অলরেডি বুট রেস্টফুল এপিআই ফোল্ডারের মধ্যে সেটিংস, প্রজেক্ট, ক্লাস, টার্গেট এগুলো অটোমেটিক তৈরি হয়ে গেছে। কারা তৈরি করেছে জানেন? ওই যে ম্যাভেন। আমি যখনই লোড করিয়েছি তখন সাথে সাথে নেসেসারি যা কিছু দরকার ছিল ও সব অটোমেটিক ভাবে নিয়ে নিয়েছে। এখন দেখেন এই যে বুট ফোল্ডারের মধ্যে এই যে জায়গাটা, এখানেই কিন্তু আমার কন্ট্রোলার মডেল রয়েছে। এখানে আমাকে আরেকটা ক্লাস ফাইল তৈরি করতে হবে, যেটা আসলে অ্যাপ্লিকেশন লোডার। অ্যাপ্লিকেশন লোডার আসলে কি জিনিস? সেই ক্লাস যা আসলে সবার আগে কল হচ্ছে এবং কল হওয়ার পর আপনার রিকোয়েস্টকে কন্ট্রোলারের কাছে পাস করে দিচ্ছে। সো এটা যদি, এই লোডার যদি না থাকে তাহলে আপনার অ্যাপ্লিকেশন লোড হবে না, সোজা কথা। তো এগুলো আমরা আসলে বিস্তারিত সামনে আরো বেশি ভালো বুঝতে পারবো। আমরা একটু এখানে যেটা করি, একটা ক্লাস ফাইল তৈরি করি, যে ক্লাসের নাম দিই, আচ্ছা বাই দ্য ওয়ে অ্যাপ্লিকেশন লোডার নামে যে আমাকে ক্লাস তৈরি করতে হবে তা না, আপনি যা ইচ্ছা নামে তৈরি করতে পারেন। আমরা অ্যাপ্লিকেশন লোডার জাভা নামে তৈরি করলাম, অবশ্যই এটা পাবলিক ক্লাস এবং এটাকে আমরা বলে দেবো পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। তার কারণ হচ্ছে এটা হচ্ছে মাদার ক্লাস, অর্থাৎ সবার আগে যে কোনো রিকোয়েস্ট যখন আসছে তখন আমার ওয়েব ব্রাউজার থেকে কোনো একটা রাউট থেকে আসলে এই ক্লাসটাকে প্রথমে কল করা হচ্ছে। সো এটা মাদার ক্লাস, সো এটাকে মেইন আমাকে ডিক্লেয়ার করতে হবে, এই জন্যই আমি এখানে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইনটা সিলেক্ট করে দিলাম। তারপরে তো অন্যান্য ক্লাস, ঠিক আছে? সো আমি ফিনিশ দেই। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রজেক্টটার সেই অ্যাপ্লিকেশন লোডার ক্লাসটা তৈরি হয়ে গেছে। এখন যেহেতু তৈরি হয়ে গেছে, আমাকে এই ক্লাসের উপরে এখানে একটা অ্যানোটেশন দিতে হবে। অ্যানোটেশন মানে আসলে চিহ্ন। আমি একটু লিখি আগে, তারপর আমি বলি। স্প্রিং বুট অ্যাপ্লিকেশন অ্যানোটেশন গুলো আসলে কিছুই না। এই অ্যানোটেশন গুলোর মাধ্যমে অর্থাৎ এই স্পেশাল সিম্বল, একটা সাইনের মাধ্যমে, স্পেসিফিক কিছু কিওয়ার্ড ব্যবহার করার মাধ্যমে আমরা আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্লাস কিংবা বিভিন্ন মেথডের উপরে বিভিন্ন রকম ডিক্লারেশন গুলো করতে পারি। সো ডিক্লারেশন গুলো কিরকম? এখানে যখন আমি ক্লাসের উপরে স্প্রিং বুট অ্যাপ্লিকেশন বলছি, তার মানে এই অ্যাপ্লিকেশন লোডার কি করবে, এবার এই স্প্রিং বুট চলার জন্য যত কনফিগারেশন দরকার সেগুলোকে অটোমেটিক সে ইম্পোর্ট করে নেবে। তো দেখেন এটা এরর দিচ্ছে, কারণ ইম্পোর্ট হয়নি। সেই ইম্পোর্টের হওয়ার, সেই ইম্পোর্ট ক্লাসকে আমাকে, মানে লাইব্রেরিকে আমাকে অ্যাড করতে হবে। দেখেন আমি যখন ইম্পোর্ট ক্লিক করলাম, কিছুই করিনি, এখানে ডবল ক্লিক করার পর ইম্পোর্টে ক্লিক করেছি, ও জাস্ট ইম্পোর্ট করেছে একটা স্প্রিং বুট অ্যাপ্লিকেশন ক্লাসকে, যেটা আসলে একটা ইন্টারফেস ক্লাস না, আসলে ইন্টারফেস, ঠিক আছে? সো যার মধ্যে আসলে সমস্ত কনফিগারেশন গুলো রয়েছে। ওকে, আচ্ছা। সো এবার আমরা স্প্রিং বুট হিসেবে চিনিয়ে দিয়েছি, সো সব কনফিগারেশনও পাচ্ছে, বুঝলাম। এবার আমরা এখানে ওই স্প্রিং অ্যাপ্লিকেশনটাকে এখানে রান করতে হবে। সো স্প্রিং অ্যাপ্লিকেশন রান বলার পর আমাকে এখানে চিনিয়ে দিতে হবে ওই অ্যাপ্লিকেশন লোডার ক্লাসটাকে। হ্যাঁ, সো আমি যখন এখানে এই স্প্রিং অ্যাপ্লিকেশন অবজেক্ট এটাকে কল করার পর আমি রান মেথডটাকে কল করে এই অ্যাপ্লিকেশন লোডার ক্লাসটাকে আসলে এখানে কল করে দিয়েছি, এবং তার সাথে সাথে আমি যখন আর্গুমেন্টটাকে পাস করে দিয়েছি, এবার কিন্তু আমার এই অ্যাপ্লিকেশন লোডারটা সাকসেসফুলি কাজ করবে। অর্থাৎ
এখন ব্যাপারটা কিরকম হবে, কেউ একজন ব্রাউজারে আসলো, সে এখানে লোকাল হোস্ট লিখলো বা আমার ইউআরএল লিখলো, তারপরে একটা হয়তো পাথ লিখলো লাইক ওয়েলকাম বা হোম কিছু একটা লিখলো, তখন এই রিকোয়েস্টটা প্রথমে কিন্তু আসছে এখানে। সো এখানে আসার পর কিন্তু ওই আর্গুমেন্টগুলো নিচ্ছে এবং ওই অ্যাপ্লিকেশন লোডারকে কল করে নিচ্ছে। সো কনফিগারেশনগুলোকে স্প্রিং বুটে যা যা কোর কনফিগারেশন সেগুলোকে লোড করে নিচ্ছে। এইবার কি করছে, সে কন্ট্রোলারে চলে যাচ্ছে। এবার কন্ট্রোলারে গিয়ে ও এবার খুঁজছে যে আপনি যে ইউআরএল হিট করেছেন, অর্থাৎ আপনি হোম লিখেছেন, মানে ইউআরএল এ হোম লিখেছেন, অর্থাৎ ব্যাপারটা এরকম যে আপনি লোকাল হোস্টের এখানে হোম লিখেছেন নাকি এরকম ওয়েলকাম লিখেছেন, ওখানে কি লিখেছেন সেইটার উপর বেস করে ও কন্ট্রোলারের মধ্যে খোঁজা শুরু করবে যে সেই রাউটটা আসলে আছে কোথায়। তো চলেন আমরা কন্ট্রোলারের মধ্যে একটা ক্লাস তৈরি করে সেই কাজটুকু করে ফেলি। আমরা এখানে একটা আপাতত ওয়েলকাম নামে একটা ক্লাস তৈরি করি, welcome.java। হ্যাঁ, তো এটা অবশ্যই পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন হবে না, কারণ এটা মাদার ক্লাস না, মাদার ক্লাস ওই একটাই। সো ওয়েলকাম জাভা আমরা ক্লাসটা তৈরি করি, তৈরি হলো। এইবার আমাদেরকে এখানে কিছু কাজ করতে হবে। কি কাজ করতে হবে, প্রথমে আমাকে এখানে বলতে হবে যে রিকোয়েস্ট ম্যাপিং, অর্থাৎ আমি যে রিকোয়েস্টগুলো ব্রাউজারে রিসিভ করছি সেগুলোকে আমি ম্যাপ করব কিভাবে। সো আমাদের প্রজেক্ট সাধারণত আমরা যখন এরকমভাবে লোকাল হোস্ট লিখি, সো এখানে যখন আমার প্রজেক্টটা থাকে এটাই তো আমার মাদার, এটাই তো আমার হচ্ছে সেই মাদার প্রজেক্টের মাদার ডিরেক্টরি, তাই না, যেটাকে আমরা শুধু একটা সিঙ্গেল হ্যাশ দিয়েও চিনাই আর কি, স্ল্যাশ দিয়ে চিনাই, তাই না। সো এটা আমি বেস পাথ হিসেবে ম্যাপিং করে দিলাম যে আমার প্রজেক্টের যত রিকোয়েস্ট আসবে সেটার বেস পাথটা হবে এটা, অর্থাৎ ওয়েলকাম ক্লাস আসলে কল হবে বেস পাথেরই কোনো কিছুর একটা এগেনস্টে। আচ্ছা, আমি আরেকবার একটু বলি ব্যাপারটা এরকম হচ্ছে যে আমি যদি এখানে এটা না লিখে এরকম ওয়েলকাম লিখতাম, তাহলে ব্যাপারটা কিরকম হতো, আমার এই প্রজেক্টে এরকম ওয়েলকাম নামে কিছু একটা আছে, তারপরে এবার একটা হয়তো অ্যাড, এডিট, রিমুভ বা আপডেট, এইটা হচ্ছে পরে আমাকে প্রত্যেকটা মেথডের সাথে, পরের অংশগুলো আমাকে এখানে মেথডের সাথে আসলে ম্যাপ করে দিতে হতো। সো এটা হচ্ছে আমার সেই মাদার ইউআরএলটা। সো এখানে মাদার ইউআরএলটা আমরা আসলে সব ওয়েলকাম টেলকাম কিছু না ধরে একদম বেস ধরছি। এবার আমরা এখানে গিয়ে আমরা হয়তো একটা ফাংশন তৈরি করব, পাবলিক স্ট্রিং শো গ্রিটিংস, আমরা জাস্ট একটা গ্রিটিংস মেসেজ দেখাবো, রিটার্ন দিস ইজ আওয়ার ফার্স্ট এপিআই ভার্সন 1.0। ঠিক আছে, সো এই যে দেখেন এই মেথডটা আমি যে লিখলাম, এবার এই মেথডটা কি আসলে এইটার রিকোয়েস্টের এগেনস্টে, অর্থাৎ এই যে হ্যাশ, অর্থাৎ শুধু লোকাল হোস্ট লিখলেই লোড করবে না, এটাকে তো কোনো না কোনো কিছুর একটার সাথে ম্যাপ করে দিতে হবে। সো এখানে আমাকে আবার ম্যাপিং করতে হবে। এবার ম্যাপিং করতে গেলে আমাকে এখানে বলে দিতে হবে যে এই ইউআরএলটা, মানে ইউআরএলটা আমি যখন হিট করব সেটা আসলে লাইক এখন তো এটা এরকম নেই, এখন এরকম। সো ধরেন আমি চাচ্ছি যে হোম বা এরকম ওয়েলকাম লিখলেই যেন আসে জিনিসটা। হ্যাঁ, সো এটা আসলে গেট মেথডে আমি রিকোয়েস্ট করব নাকি পোস্টে, মানে ওই পেজটা আসলে কিভাবে রিকোয়েস্টেড হবে। সো আমি বললাম গেট, কারণ আমরা জানি যে আমরা ফর্ম সাবমিশন ছাড়া আসলে নর্মালি যখন একটা ইউআরএল কে হিট করি সেটা আসলে গেটেই রিকোয়েস্টটা আসে, তাই তো। সো আমরা গেট ম্যাপিং বলে দিলাম এবং সেখানে আমরা চিনিয়ে দিলাম যে এই স্পেসিফিক মেথডটা কোন রাউটের এগেনস্টে লোড হবে। সো এটা হচ্ছে আমার বেস পাথ, অর্থাৎ লোকাল হোস্ট, তারপরে হচ্ছে ওয়েলকাম। তাহলে লোকাল হোস্ট লিখে তারপরে ওয়েলকাম লিখলেই আমার এই মেথডটা কল হবে, এটুকু তো আমরা বুঝতে পারছি, তাই না। আচ্ছা, এখন কথাটা হচ্ছে যেহেতু এটা একটা রেস্টফুল এপিআই, সো আমাকে এই পুরো ক্লাসের উপরে মাথায় গিয়ে রেস্ট কন্ট্রোলার কথাটাকে কিন্তু ডিক্লেয়ার করে দিতে হবে। ক্লিয়ার। এখন এখানে দেখেন এরর মেসেজ দিচ্ছে, কিন্তু কি এরর মেসেজ দিচ্ছে দেখেন, বলছে যে এগুলো নেই। সো এখানে ক্লিক করেন, আপনি রেস্টের জন্য স্পেসিফিক লাইব্রেরিটাকে লোড করেন, রিকোয়েস্ট ম্যাপিং এর জন্য এই অ্যানোটেশনটার জন্য লাইব্রেরিটাকে লোড করেন, গেট ম্যাপিং এর জন্য অ্যানোটেশনের লাইব্রেরিটাকে আপনি ইম্পোর্ট করেন, সবগুলো আপনি লোড করে ফেলেছেন। এখন কিন্তু আর কোনো এরর নেই, দেখেন সব এরর কিন্তু চলে গেছে। তো আসেন এবার আমরা এই প্রজেক্টটাকে লোড করব। তো লোড করার আগে আমরা একটু ম্যাভেন সেটিংসে গিয়ে আপডেট প্রজেক্টে দিয়ে ফোর্স
আপডেট একটু বলি, এবার ওকে দিই। সো আসলে কি হবে, আসলে জিনিসটাকে আমি আপডেট করে নিচ্ছি ফ্রেশ ভাবে, হ্যাঁ? কোথাও যদি কোনো ইস্যু থাকে সেটা অনেক সময় রিজলভ হয়ে যায়, হ্যাঁ? আচ্ছা, এবার আসেন আমরা এই প্রজেক্টটাকে রান করার চেষ্টা করি। আমরা এখনো কোনো মানে চেক করে দেখিনি যে অন্য কোথাও কোনো ইস্যু আছে কিনা, একবারেই রান করছি। সো প্রবলেম এরর আসতেই পারে, স্টিল আমরা ট্রাই করে দেখি, হ্যাঁ? আমাদের যেটা করতে হবে, রাইট সাইডে ক্লিক করে রান অ্যাজ দিয়ে স্প্রিং বুট অ্যাপ এটাতে ক্লিক করে প্রজেক্টটাকে রান করতে হবে। আচ্ছা, এখানে একটা মজার জিনিস বলে রাখি, আমরা স্প্রিং টুল সুইট 4 এটাকে স্প্রিং বুটের সাইট থেকে কিন্তু ডাউনলোড করে নিয়েছি, এবং এই স্প্রিং বুট মানে স্প্রিং টুল সুইট এই যে অ্যাপ্লিকেশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটার সাথেই কিন্তু বিল্ট ইন ভাবে সমস্ত ধরনের ওই সার্ভারগুলোর সাপোর্ট কিন্তু সব চলে আসে। আমাকে আলাদাভাবে কিন্তু টমক্যাট সার্ভার বা অন্য কোনো সার্ভারকে চিনিয়ে দিতে হয় না। সো আসলে মানে এটার সাথে আসে বলাটা ভুল হবে। আমি যখন আসলে স্প্রিং বুটটা লোড করছি, তখন আসলে এসটিএস ওই সমস্ত মানে সাপোর্টগুলোকে, অর্থাৎ সেই টমক্যাট সার্ভার যা যা লাগবে সেগুলোকে সব কিন্তু স্প্রিং বুটের থ্রুতে সব লোড করে নিয়ে আসে। অ্যাকচুয়াল কথায় যদি আমরা বলি, আসলে স্প্রিং বুটই কিন্তু বিল্ট ইন ভাবে টমক্যাট সহ লোড হয়, হ্যাঁ? ঠিক আছে? সো আমরা যার কারণে এখানে আসলে আলাদাভাবে কোনো জাভার জন্য আলাদাভাবে সার্ভার চিনিয়ে দিতে হয় না। আপনি যদি কখনো শুধু স্প্রিং এ কাজ করেন, তখন দেখবেন যে আলাদাভাবে সার্ভারকে আপনার চিনিয়ে দিতে হবে। সো আমরা ডাইরেক্টলি কি করব, স্প্রিং বুট অ্যাপে ক্লিক করব। একটু আমরা অপেক্ষা করি। দেখেন আমাদেরকে দেখাচ্ছে 8080 পাথে এটা লোড হয়েছে, এবং 1.54 সেকেন্ডসের মধ্যে অ্যাপ্লিকেশনটা লোড হয়ে গেছে। সো আমরা লোকাল হোস্ট দিয়ে 8080 তে যাই, এবং তারপরে আমরা ওয়েলকাম, রাইট? আমাদের ইউআরএলটা তো ওয়েলকামে ছিল নাকি? ইয়েস, ওয়েলকাম। সো আমরা ওয়েলকাম রাউটে একটু যাই। দেখেন সাকসেসফুলি কিন্তু আমরা আমাদের পাথটাকে দেখতে পাচ্ছি, মানে আমাদের পেজটাকে দেখতে পাচ্ছি, এবং আমাদের ওই যে ক্লাসটা ছিল সেই ক্লাস থেকে আমরা যে রিটার্নটা করেছি সেটাকে আমরা সুন্দরভাবে এখানে দেখতে পাচ্ছি। সো বেসিক্যালি কি হয়, আসলে এখানে আমরা যখন একটা রেস্টফুল এপিআই তৈরি করি, তখন তো জেসন ফরম্যাটে সব ডেটাগুলো এক্সট্র্যাক্ট হয়, মানে আমরা দেখতে পারি। তো এখানে যেহেতু আজকে প্রথম দিন, এবং শুধুমাত্র আমরা কিভাবে রেস্টফুল এপিআই আর্কিটেকচারটা তৈরি করতে হয় সেটা দেখিয়েছি। সো এখানে শুধুমাত্র আমরা আজকে এই পর্যন্তই দেখব। আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ।